এতক্ষণ ধরে এভাবে দূরে বসে থাকার কোনো মানে হয় না। আমার থেকে ঠিক 3 হাত দূরে বসে থাকবে। বাসর রাতে বউয়ের থেকে 3 হাত দূরে বসে থাকার জন্য কেউ বিয়ে করে না। তুমি কেন বিয়ে করেছো সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে তো আমাকে আরো কাছে আসতে হয়। একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না বলে দিচ্ছি। নিজের বউকে ছোঁয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। আরাফাত খুব শান্ত পায়ে নাবিলার দিকে এগিয়ে যায়। ঘরের ভিতর হালকা নীল রঙের আলো জ্বলছে। চারিদিকে গোলাপ আর রজনীগন্ধা ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। নাবিলা খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে থাকে। তার পরনে ভারী লাল বেনারসি শাড়ি। গয়নার ভারে সে এমনিতেই ক্লান্ত, কিন্তু তার চেয়ে বেশি সে রেগে আছে আরাফাতের ওপর। আরাফাতের চোখে মুখে অদ্ভুত একটা হাসি। সে নাবিলার খুব কাছে গিয়ে বসে। নাবিলা ভয়ে আর রাগে কাঁপতে থাকে। আরাফাত নাবিলার হাত শক্ত করে ধরে নিজের দিকে টেনে নেয়। নাবিলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আরাফাতের শক্তির কাছে সে হার মানে। আরাফাত নাবিলার চোখে চোখ রেখে খুব রোমান্টিক ভাবে তাকায়। আরাফাতের হাতের স্পর্শে নাবিলার সারা শরীরে বিদ্যুৎ বয়ে যায়। আরাফাত খুব ধীরে গলায় কথা বলে। তোমার হার্টবিট এত বেশি কেন? আমাকে ছাড়ো বলছি। ছাড়ার জন্য তো আর ধরিনি। এই বলে আরাফাত নাবিলার ঘাড়ে মুখ গুজে দেয়। নাবিলা চোখ বন্ধ করে ফেলে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আরাফাতের উষ্ণ নিঃশ্বাস নাবিলার ঘাড়ে আছড়ে পড়ছে। নাবিলার মনে হচ্ছে সে জ্ঞান হারিয়ে ফেলবে। আরাফাত খুব যত্নের সাথে নাবিলার শাড়ির পিন খুলতে শুরু করে। নাবিলা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরাফাত তার 2 হাত এক হাতে আটকে ধরে রাখে। আরাফাতের ঠোঁট নাবিলার ঘাড় থেকে আস্তে আস্তে গলার দিকে নেমে আসে। নাবিলা একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারছে না তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ কেন হারিয়ে যাচ্ছে। যে ছেলেটাকে সে সারাদিন জুনিয়র বলে অবজ্ঞা করে, আজ রাতে তার স্পর্শে নাবিলার সব অহংকার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আরাফাত নাবিলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলে। তুমি এত সুন্দর কেন বউ? অসভ্য লোক, দূরে যাও। আরাফাত হালকা হেসে নাবিলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নাবিলা প্রথমটাই চমকে উঠলেও আস্তে আস্তে সেও সাড়া দিতে শুরু করে। আরাফাতের ভালোবাসার কাছে নাবিলার সব রাগ যেন গলে জল হয়ে যায়। ঘরের নীল আলোয় দুজনের ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে থাকে। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আরাফাতের প্রতিটি ছোঁয়ায় নাবিলা নতুন করে নিজেকে আবিষ্কার করে। একটা অদ্ভুত ঘোরের মধ্যে নাবিলার রাত পার হয়ে যায়। সকালবেলা পাখির ডাকে নাবিলার ঘুম ভাঙে। সে চোখ খুলে দেখে আরাফাত তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নাবিলা চাদর টেনে নিজেকে ঢেকে দেয়। শুভ সকাল বউ। আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে না। নিজের বউকে দেখছি, এতে এত রেগে যাওয়ার কি আছে? তুই একটা প্রতারক, সুযোগের সৎ ব্যবহার করেছো। বাসর রাতে বরের কাছে বউ সুযোগ না দিলে আর কাকে দেবে? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিচে সবাই অপেক্ষা করছে। আরাফাত হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। নাবিলার রাগে ফুঁসতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে কাল রাতে সে নিজেই আরাফাতের কাছে আত্মসমর্পণ করেছিল। বেশ কিছুক্ষণ পর তারা দুজনেই তৈরি হয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করার জন্য বসে আছে। শফিক পেপার পড়ছে, সালমা সবাইকে নাস্তা দিচ্ছে, দাদি এক কোনায় বসে পান চিবোচ্ছে, ফারহান আর সাদিয়া গল্প করছে। নানিও আজ এই বাড়িতেই আছেন। নতুন বউ এখনো ঘুম থেকে উঠলো না কেন? কাল রাতে ওদের অনেক ধকল গেছে, তাই হয়তো ঘুমাচ্ছে। আরে ঘুমাতে দাও ওদের, নতুন বিয়ে হয়েছে, একটু তো দেরি হবেই। আরাফাত তো ডাক্তার মানুষ, তার তো সকালে উঠার অভ্যাস। বিয়ের পর সবারই রুটিন পরিবর্তন হয়ে যায়। আমার ভাগ্নিকে কেউ কিছু বলবে না, বলে দিলাম। কেউ কিছু বলছে না ভাইয়া, তুমি শান্ত হও। এমন সময় আরাফাত আর নাবিলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নাবিলাকে একটা হালকা গোলাপি রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। আরাফাত নাবিলার হাত শক্ত করে ধরে আছে। নাবিলা হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সবার সামনে এসে কিছু বলতেও পারছে না। ওই যে আমাদের নতুন হিরোইন চলে এসেছে। ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে। আপুটা এমনিতে সুন্দর, নতুন দুলা ভাইয়ের তো কপাল খুলে এলো। ধন্যবাদ সবাইকে। নাবিলা সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু সে আরাফাতের দিকে একবারও তাকায় না। আরাফাত মুচকে মুচকে হাসে আর নাবিলার দিকে তাকিয়ে থাকে। বাবা আরাফাত, এদিকে এসে বসো। নাবিলা মা, তুমি আমার পাশে বসো। নাবিলা হাসি মুখে সালমার পাশে খেতে বসে। আরাফাত তার পাশে গিয়ে বসে পড়ে। নাবিলা একটু সরে বসে।
আমাকে একটু পরোটা দাও তো বউ। নিজে নিয়ে যাও। সবাই একটু অবাক হয়ে নাবিলার দিকে তাকায়। নাবিলার এমন কথায় সবাই একটু অস্বস্তিতে পড়ে, কিন্তু আরাফাত খুব স্বাভাবিক থাকে। বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। আরাফাত জোর করে নাবিলার হাত থেকে পরোটা নিয়ে খেতে শুরু করে। নাবিলার রাগে দাঁত কামড়ে ধরে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারে না। নাস্তা শেষ করে আরাফাত হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়। কিরে, বিয়ের পরের দিনে ডিউটি? তোর হাসপাতালে কি আর কোনো ডক্টর নেই? ডাক্তার কবির তো বলেছিল আজ তোমার ছুটি। কবির ভাইয়ের কথা বাদ দাও, ইমার্জেন্সি একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। এমন সময় নাবিলার বাবা কামাল আর মা রহিমা বাড়িতে ঢোকে। সাথে নাবিলার ছোট ভাই রিফাত আর তার বউ সুমাইয়াও এসেছে। কি বিআই সাহেব, খবর সব ভালো তো? আর আসুন আসুন, আপনাদের এই কথাই ভাবছিলাম। নাবিলা মা, কেমন আছিস তুই? ভালো আছি আম্মু। আপু, তুই ভালো আছিস তো? দুলাভাই কোথায়? ওই তো দুলাভাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? এই তো একটু হাসপাতালে যেতে হবে, ইমার্জেন্সি আছে। বিয়ের পর দিনে হাসপাতালে যেতে হবে বাবা, আজ না হয় ছুটি নিতে। আসলে আম্মু, রোগীর অবস্থা খুব খারাপ, আমাকে না গেলেই নয়, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আরাফাত নাবিলার কাছে যায়। নাবিলা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আসছি বউ, নিজের খেয়াল রেখো। আরাফাত সবার সামনে নাবিলার কপালে একটা চুমু দেয়। নাবিলা চমকে ওঠে, সবাই হাসতে থাকে। আরাফাত হাসপাতালে চলে যায়। নাবিলা নিজের রুমে গিয়ে রাগে জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করে। এত বড় সাহস, সবার সামনে আমাকে অপমান করে। আমি এর প্রতিশোধ নেবই। আমাকে জুনিয়র হয়ে এত শাসন করা, দেখাচ্ছি আমি মজা। অন্যদিকে হাসপাতালে ডাক্তার কবির আরাফাতের জন্য অপেক্ষা করছে। আরাফাত কেবিনে ঢুকতেই কবির তাকে জড়িয়ে ধরে। কিরে, নতুন বর তুই আজ এখানে কেন? বাড়িতে অনেক কাজ, তাই চলে এলাম। তোর মতো পাগল আমি আর দেখিনি। তা বউ কেমন আছে? স্মৃতি কি কিছু মনে পড়লো? না ভাইয়া, ডাক্তার তো কঠোরভাবে নিষেধ করেছে পুরনো কথা মনে করাতে। ব্রেনে চাপ পড়লে আবার কোমায় চলে যেতে পারে। তুই যে একটা রিস্ক নিয়ে এই নাটকটা করছিস, না বলে যেদিন সত্যিটা জানবে সেদিন তোকে মেরেই ফেলবে। আমাকে মারলেও শান্তি, অন্তত সে তো আমার চোখের সামনে সুস্থ হয়ে বেঁচে আছে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বউ তো এখন রাগে আগুন হয়ে আছে, ভাবে আমি টাকার লোভে, পরিবারের চাপে তাকে বিয়ে করেছি। তোর অভিনয় দেখে আমি মুগ্ধ, তবে সাবধানে থাকিস, না বলে কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে। আরাফাত হাসতে হাসতে নিজের ডেস্কে বসে পড়ে। সে নাবিলার কথা ভাবতে থাকে। 3 বছর আগে সেই ভয়াবহ দুর্ঘটনার কথা মনে পড়লে আজও আরাফাতের বুক কেঁপে ওঠে। নাবিলার রক্তাক্ত শরীরটা যখন হাসপাতালে আনা হয়েছিল, আরাফাত প্রায় পাগল হয়ে গিয়েছিল। নিজের সবটুকু বিদ্যা আর ভালোবাসা দিয়ে সে নাবিলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু নাবিলা তার জীবনের মাঝখানের কয়েক বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে। সেই স্মৃতির সাথেই মুছে গেছে আরাফাতের নাম। আরাফাত দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয়। দুপুরবেলা নাবিলার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা আরাফাত পাঠিয়েছে। কি লিখেছে এই অসভ্য লোকটা? নাবিলা মেসেজটা ওপেন করে। সেখানে লেখা আছে, দুপুরে ঠিক মতো খেয়ে নিও বউ, না হলে রাতে কষ্ট হবে কাল রাতের মতো। মেসেজটা পড়ে নাবিলার গাল লজ্জায় লাল হয়ে যায়, আবার রাগও হয়। আজ রাতে তোমাকে আমি মজা দেখাবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। বাড়িতে সবাই গল্প গুজবে ব্যস্ত। নানি আর দাদি পুরনো দিনের গল্প নিয়ে মেতে আছে। আশাদ আর কামাল ব্যবসার কথা বলছে। রিফাত আর ফারহান ক্রিকেট নিয়ে তর্ক করছে। নাবিলা বারান্দায় একা দাঁড়িয়ে আছে। তার মনটা খুব খারাপ। সে বুঝতে পারছে না আরাফাতকে সে কেন এত ঘৃণা করার চেষ্টা করেও পারছে না। লোকটার চোখের দিকে তাকালে তার বুকের ভিতর কেমন যেন শূন্যতা তৈরি হয়। মনে হয় কত চেনা এই চোখ দুটো। রাত 10টার দিকে আরাফাত বাড়িতে ফিরে আসে। সে সোজা নাবিলার রুমে যায়। নাবিলা খাটে বসে বই পড়ছে। বউ, আমি চলে এসেছি। তো আমি কি করব? নাচবো? নাচতে চাইলে নাচতে পারো, আমি দেখতে রাজি আছি। নাবিলা রেগে বইটা বন্ধ করে রাখে। আরাফাত শার্টের বোতাম খুলতে খুলতে নাবিলার দিকে এগিয়ে আসে। নাবিলা খাট থেকে নেমে দূরে সরে যায়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। নিচে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকো। আরাফাত নাবিলার হাত ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে।
নাবিলা ভয় পেয়ে যায়। আরাফাতের চোখে একটা বন্য নেশা। সে নাবিলার খুব কাছাকাছি চলে আসে। দুজনের নিঃশ্বাস এক হয়ে যায়। আমাকে ছাড়ো আরাফাত, কেউ চলে আসবে। নিজের রুমে নিজের বউকে আদর করছি, কে আসবে? আরাফাত নাবিলার গলায় গভীরভাবে চুমু খায়। নাবিলা চোখ বন্ধ করে আরাফাতের শার্ট খামচে ধরে। আরাফাতের উষ্ণ ছোঁয়ায় নাবিলা আবার দুর্বল হয়ে পড়ে। আরাফাত নাবিলাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। নাবিলার সব প্রতিরোধ আরাফাতের ভালোবাসার কাছে হার মেনে যায়। রুমের আলো নিভিয়ে আরাফাত নাবিলাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। রাতের অন্ধকার তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। আরাফাত মনে মনে প্রতিজ্ঞা করে সে তার পুরনো নাবিলাকে ঠিক ফিরিয়ে আনবে। কোনো চাপ না দিয়ে নিজের ভালোবাসা দিয়ে নাবিলাকে আবার নতুন করে তার প্রেমে ফেলবে। সকাল সকাল এইভাবে অক্টোপাসের মতো জড়িয়ে ধরার কি আছে? আমাকে ছাড়ো। আমার বউকে আমি জড়িয়ে ধরবো না তো কি রাস্তার মানুষকে গিয়ে ধরবো? তুমি দিনের বেলা একরকম থাকো আর রাতে আরেক রকম হয়ে যাও। কাল রাতে আমাকে জোর করেছো কেন? জোর কোথায় করলাম? তুমি তো নিজেই আমার বুকে মাথা রেখে ঘুমালে, এখন সকালবেলা উঠে মিথ্যা অভিযোগ দিচ্ছ। একদম বাজে বকবে না। তুমি সুযোগ সন্ধানী একটা ছেলে। সিনিয়র দেখে সম্মান করতে তো পারোই না, উল্টো অসভ্যতা করো। বউয়ের কাছে আবার সিনিয়র জুনিয়র কি? ভালোবাসার কাছে বয়স কোনো ব্যাপারই না। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। নাবিলা আরাফাতের বুকের ভেতর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরাফাতের দুই হাত নাবিলার কোমর শক্ত করে পেঁচিয়ে রেখেছে। আরাফাত চোখ বন্ধ করেই নাবিলার সাথে কথা বলছে। নাবিলার খুব রাগ হচ্ছে, কিন্তু আরাফাতের গায়ের মিষ্টি পারফিউমের গন্ধ তাকে কেমন যেন মাতাল করে দিচ্ছে। 3 বছর আগের একটা চেনা চেনা গন্ধ নাবিলার নাকে ভেসে আসে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না গন্ধটা কার। নাবিলা জোর করে আরাফাতের হাত সরিয়ে খাট থেকে নেমে দাঁড়ায়। আমি বাথরুমে যাচ্ছি, তুমি আর একটুও ঘুমাবে না। নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। একসাথে গোসল করলে কেমন হয় বউ? সময়ও বাঁচবে, আবার ভালোবাসাও বাড়বে। তোমার মাথায় সারাক্ষণ এসব বাজে চিন্তা ঘোরে। তুমি একটা নির্লজ্জ ডাক্তার। ডাক্তারের তো মানুষের শরীরের সব কিছু জানা থাকে, লজ্জার কি আছে? নাবিলা আর কথা না বাড়িয়ে দ্রুত বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়। আরাফাত মুচকি হেসে বিছানায় উঠে বসে। তার চোখ দুটো ছলছল করে ওঠে। এই রাগী নাবিলাকে সে পাগলের মতো ভালোবাসে। বাথরুম থেকে পানির শব্দ আসছে। আরাফাত জানে নাবিলা এখন শাওয়ারের নিচে দাঁড়িয়ে তাকে বকাঝকা করছে। কিছুক্ষণ পর নাবিলা একটা নীল রঙের সুতির শাড়ি পরে বের হয়ে আসে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আরাফাত মুগ্ধ হয়ে নাবিলার দিকে তাকিয়ে থাকে। নীল শাড়িতে তোমাকে একদম নীল পরীর মতো লাগছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। চুলগুলো মুছে দেব বউ, পানি পড়ে তো তোমার শাড়ি ভিজে যাচ্ছে। আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি, তোমার এত দরদ দেখাতে হবে না। নাবিলা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আরাফাত বিছানা থেকে নেমে নাবিলার পেছনে গিয়ে দাঁড়ায়। নাবিলার হাত থেকে তোয়ালেটা নিয়ে এসে নিজেই নাবিলার চুল মুছতে শুরু করে। নাবিলা বাধা দিতে গিয়েও থমকে যায়। আরাফাতের হাতের স্পর্শে এত মায়া কেন? নাবিলা আয়নার ভেতর দিয়ে আরাফাতের দিকে তাকায়। আরাফাত খুব যত্ন নিয়ে চুলগুলো মুছে দিচ্ছে। তুমি এত নাটক করতে পারো জানতাম না। বউয়ের যত্ন নেওয়া যদি নাটক হয়, তবে আমি আজীবন এই নাটক করতে চাই। আরাফাত নাবিলার ঘাড়ে একটা আলতো চুমু দেয়। নাবিলা কেঁপে ওঠে এবং দ্রুত সেখান থেকে সরে যায়। আরাফাত হাসতে হাসতে বাথরুমে চলে যায়। নাবিলা বুকের উপর হাত রেখে নিজের হার্টবিট স্বাভাবিক করার চেষ্টা করে। নিচে ডাইনিং রুমে অনেক হইচই শোনা যাচ্ছে। নাবিলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে দাদি, নানি, সালমা, নার্গিস সবাই বসে গল্প করছে। নাবিলাকে দেখে সবাই চুপ হয়ে যায়। নতুন বউ দেখে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, মুখটা এমন শুকিয়ে আছে কেন? আরে নতুন জায়গা, একটু তো মানিয়ে নিতে সময় লাগবে। নাবিলা মা, এদিকে আয়, আমার পাশে বস। আমি ভালো আছি নানি, আপনাদের কোনো কাজ থাকলে আমাকে বলতে পারেন। তোমার কোনো কাজ করতে হবে না মা, তুমি শুধু বিশ্রাম নেবে আর আরাফাতের খেয়াল রাখবে। আরাফাত তো দেখলাম বিয়ের পর থেকে বউ পাগল হয়ে গেছে। এমন সময় আরাফাত সিঁড়ি দিয়ে নেমে আসে। তার পরনে একটা কালো রঙের শার্ট আর ব্লু জিন্স, চুলগুলো ব্যাক ব্রাশ করা। আরাফাতকে দেখে নাবিলার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ছেলেটা দেখতে আসলেই অনেক সুন্দর, ছেলেটা দেখতে আসলেই অনেক সুন্দর, কিন্তু নাবিলা নিজের এই দুর্বলতা প্রকাশ করতে চায় না। ভাইয়া, আজকে কি হাসপাতালে যাবে নাকি? হ্যাঁ, একটু যেতে হবে।
ইমার্জেন্সি কাজ আছে। নতুন ভাবিকে রেখে হাসপাতালে গেলে ভাবি তো রাগ করবে। আমার এসব নিয়ে কোনো রাগ নেই, যার যেটা কাজ সে সেটা করবে। দেখলি আমার বউ কতটা বুঝদার, আমাকে কাজে বাধা দেয় না। সবাই ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। শফিক আর আশাদ ব্যবসার কথা আলোচনা করছে। ফারহান আর সাদিয়া তাদের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছে। নাবিলা চুপচাপ নিজের প্লেটে খাবার তুলে নিচ্ছে। আরাফাত ইচ্ছে করেই নাবিলার পাশে গিয়ে বসে। আমাকে একটু ডিম ভাজি দাও তো বউ। বাটি তো তোমার সামনেই আছে, নিজে নিয়ে নাও। তুমি তুলে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বৌমা, ওকে তুমি তুলে দাও, ও তো তোমার হাতের ছোঁয়া চাইছে। শফিকের কথায় নাবিলা লজ্জায় পড়ে যায়। সে বাধ্য হয়ে আরাফাতের প্লেটে ডিম ভাজি তুলে দেয়। আরাফাত হাসি মুখে খেতে শুরু করে। টেবিলের নিচে আরাফাত নাবিলার পা নিজের পা দিয়ে চেপে ধরে। নাবিলা চমকে উঠে আরাফাতের দিকে তাকায়। আরাফাত এমন ভাব করে যেন কিছুই হয়নি। নাবিলা পা সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আরাফাত আরো শক্ত করে চেপে ধরে। তুমি পা সরাও। কি বলছো বউ? আমি তো খাচ্ছি। আমি জানি তুমি কি করছো, পা সরাও বলছি। নাবিলা ফিসফিস করে কথাগুলো বলে যাতে কেউ শুনতে না পায়। আরাফাত হাসতে হাসতে পা সরিয়ে দেয়। নাস্তা শেষ করে আরাফাত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। নাবিলা নিজের রুমে ফিরে আসে। তার খুব রাগ হচ্ছে। লোকটা সবার সামনে এমন ভালো মানুষ সেজে থাকে, আর আড়ালে এত অসভ্য। দুপুরবেলা নাবিলা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় কলিং বেল বাজে। কাজের মেয়ে দরজা খুলে দিলে রিফাত আর সুমাইয়া ভেতরে ঢোকে। কিরে, তোরা অসময় চলে এলি? আপু, আব্বু আম্মু তোকে নিতে পাঠিয়েছে। আজ তোদের আমাদের বাড়িতে যাওয়ার কথা। হ্যাঁ আপু, দুলাভাইকে ফোন করেছিলাম, সে বলল হাসপাতাল থেকে সরাসরি আমাদের বাড়িতে চলে যাবে, তুমি রেডি হয়ে নাও। সে তো আমাকে কিছু বলেনি। সব সিদ্ধান্ত কি সে একাই নেবে? আরে আপু, দুলাভাই তো ডাক্তার মানুষ, কাজের চাপে হয়তো ভুলে গেছে। তুমি রাগ করো না। নাবিলা রেগে নিজের রুমে গিয়ে গোছগাছ শুরু করে। সে একটা লাল রঙের থ্রি পিস পরে হালকা মেকআপ করে নিচে নেমে আসে। সালমা আর নার্গিস অনেকগুলো মিষ্টির প্যাকেট রিফাতের হাতে দেয়। মা নাবিলা, সাবধানে যাবে, আর আরাফাতকে বলবি ঠিক মতো খাওয়া দাওয়া করতে। জি আম্মু, আপনারা চিন্তা করবেন না। নাবিলা রিফাত আর সুমাইয়ার সাথে গাড়িতে ওঠে। গাড়ি চলছে নাবিলার বাড়ির দিকে। নাবিলার মনে হাজারো প্রশ্ন। আরাফাত কেন তাকে কিছু না জানিয়ে সোজা তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল? সে কি নাবিলার পরিবারের কাছে ভালো সাজার চেষ্টা করছে? বিকেল বেলা তারা নাবিলার বাড়িতে পৌঁছয়। রহিমা আর কামাল গেটেই দাঁড়িয়েছিল। নাবিলাকে দেখে রহিমা জড়িয়ে ধরে। মা, তুই কেমন আছিস? তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? আমি ভালো আছি আম্মু, গরমের কারণে হয়তো এমন লাগছে। আরাফাত কোথায়? সে তো তোমাদের সাথে আসার কথা ছিল। দুলাভাই তো হাসপাতাল থেকে সরাসরি আসবে বলছে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। হাসান আর রুমাও এসেছে। তানিয়া নাবিলার পাশে বসে একটানা কথা বলেই যাচ্ছে। নাবিলা শুধু মাথা নেড়ে সায় দিচ্ছে। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, তবুও আরাফাতের কোনো খবর নেই। নাবিলা ফোন হাতে নিয়ে আরাফাতকে কল করার কথা ভাবে, কিন্তু আবার ফোন রেখে দেয়। কি ব্যাপার নাবিলা, তুই বারবার দরজার দিকে তাকাচ্ছিস কেন? বরের জন্য মন খারাপ করছে নাকি? না মামি, আমি এমনিতেই তাকাচ্ছি। ওর জন্য আমার মন খারাপ হতে যাবে কেন? নতুন বিয়ে তো মন একটু খারাপ হবেই। আরাফাত ছেলেটা খুব দায়িত্বশীল, ঠিক চলে আসবে। ঠিক তখনই কলিং বেল বাজে। রিফাত দৌড়ে গিয়ে দরজা খোলে। আরাফাত হাসি মুখে ভেতরে ঢোকে। তার হাতে বড় একটা ফুলের তোড়া আর অনেকগুলো শপিং ব্যাগ। আরাফাত সোজা রহিমার কাছে গিয়ে সালাম করে। আম্মু কেমন আছেন? দেরি হয়ে গেল একটু। বেঁচে থাকো বাবা, দেরিতে হোক তাতে কি, তুমি যে এসেছো এটাই আমরা খুশি। আসো বাবা, ভিতরে এসে বসো। সারাদিন অনেক খাটুনি গেছি। আরাফাত সবার সাথে কুশল বিনিময় করে। সে নাবিলার দিকে তাকিয়ে মুচকি হাসে। নাবিলা মুখ ঘুরিয়ে নেয়। আরাফাত ফুলের তোড়াটা নাবিলার দিকে এগিয়ে দেয়। এই নাও বউ, তোমার জন্য। হঠাৎ আমাকে ফুল দেওয়ার কি হলো? বউকে ফুল দিতে আবার কারণ লাগে নাকি? দুলাভাই, আপনি কিন্তু অনেক রোমান্টিক। আপু তো এসবের কিছু বুঝে না। তোমার আপুকে রোমান্টিক বানানোর দায়িত্ব তো আমার। আমি ঠিক তাকে শিখিয়ে নেব। সবাই আরাফাতের কথাই হেসে ওঠে। নাবিলার আগে দাঁত কামড়ে ধরে।
লোকটা থেকে সবার সামনে হাসির পাত্র বানাচ্ছে। রাতের খাবার টেবিলে অনেক পদের আয়োজন করা হয়েছে, পোলাও, রোস্ট, খাসির মাংস, বোরহানি, আরো অনেক কিছু। আরাফাত সবার সাথে খুব সহজভাবে মিশে গেছে। সে এমন ভাবে কথা বলছে যেন এই বাড়ির সবাইকে সে অনেক আগে থেকেই চেনে। আরাফাত বাবা, তুমি তো আমাদের নাবিলাকে একদম বদলে দিয়েছো। ও তো আগে এত চুপচাপ ছিল না। মামা, আপনাদের নাবিলা এখন আমার বউ। আমি ওকে নতুন করে সব শেখাচ্ছি। দুলা ভাই, আপু কিন্তু অনেক রাগী, আপনি একটু সাবধানে থাকবেন। আরে শ্যালক সাহেব, রাগী মেয়েদের সামলাতে তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রাগের পেছনে যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা বের করে আনার মজাই আলাদা। আরাফাত কথাগুলো বলে নাবিলার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকায়। নাবিলা বুঝতে পারে আরাফাত তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। খাবার শেষ করে সবাই আবার ড্রয়িং রুমে বসে। অনেক রাত হয়ে গেছে। রহিমা নাবিলাকে তার পুরনো রুমে নিয়ে যায়। মা, তোমাদের জন্য এই রুমটা গুছিয়ে রেখেছি। আরাফাত তো আজ এখানেই থাকবে। সে তোর বাড়িতে চলে গেলেই তো পারে, এখানে থাকার কি দরকার? কি যে বলিস মা, নতুন বর, তাকে কি একা ছেড়ে দেওয়া যায়? তুই যা, গিয়ে ভিতরে ওর সাথে কথা বল। রহিমা চলে যায়। নাবিলার রুমে ঢুকে দেখে আরাফাত বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপছে। রুমের চারিদিকে নাবিলার পুরনো দিনের স্মৃতি ছড়ানো। দেওয়ালের এক পাশে একটা বড় বুক শেলফ এবং অন্য পাশে একটি স্টাডি টেবিল। আরাফাত ফোন রেখে নাবিলার দিকে তাকায়। তোমার রুমটা তো অনেক সুন্দর বউ, ঠিক তোমার মতোই। তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমার পরিবারের সামনে ভালো সাজার কোনো দরকার নেই। আমি ভালো সাজতে যাব কেন? আমি তো এমনই। তুমি আমাকে ভুল বুঝছো। আমি সব বুঝি। তুমি ভাবছো এইভাবে আমাকে ইমপ্রেস করবে? আমি তো বোকা নই। ইমপ্রেস তো আমি তোমাকে অনেক আগেই করে ফেলেছি। এখন শুধু ভালোবাসার পালা। আরাফাত খাট থেকে নেমে নাবিলার দিকে এগিয়ে আসে। নাবিলা পিছিয়ে যেতে থাকে। আরাফাত নাবিলার হাত ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। নাবিলার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে যায়। আরাফাত এমন আক্রমণাত্মক রূপ সে আগে দেখেনি। কি করছো তুমি? আমাকে ছাড়ো। বউ, তোমার এই পুরনো রুমে আজ আমরা নতুন করে স্মৃতি তৈরি করব। আরাফাত নাবিলার ঠোঁটে গভীর একটা চুমু খায়। নাবিলা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু আরাফাতের শক্তির কাছে সে পরাস্ত হয়। আরাফাতের ছোঁয়ায় একটা অদ্ভুত মায়া আছে। নাবিলা ধীরে ধীরে নিজেকে আরাফাতের কাছে সমর্পণ করে। আরাফাত নাবিলার ঘাড়ে গলায় অনবরত চুমু খেতে থাকে। নাবিলার শরীর অবশ হয়ে আছে। আরাফাত প্লিজ আমাকে ছাড়ো, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে বউ? ভালো লাগছে না খারাপ লাগছে? আমি জানি না, কিন্তু আমার খুব ভয় করছে। আরাফাতের নাবিলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। রুমের আলো নিভিয়ে দেয়। শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। আরাফাত নাবিলার গায়ের উপর ঝুঁকে পড়ে। ভয় পাওয়ার কিছু নেই বউ, আমি তো আছি। আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না। আরাফাত নাবিলার শাড়ির আঁচল সরিয়ে দেয়। নাবিলা চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ নাবিলার মাথায় একটা তীব্র যন্ত্রণা শুরু হয়। তার মনে হয় অনেক পুরনো কোনো স্মৃতি তার চোখের সামনে ভাসছে। একটা অন্ধকার রাস্তায়, একটা বাইক আর প্রচুর রক্ত। নাবিলা চিৎকার করে ওঠে। আমার মাথা ব্যথা করছে, খুব ব্যথা করছে। আরাফাত সাথে সাথে নাবিলাকে ছেড়ে উঠে বসে। সে লাইট চালিয়ে দেয়। নাবিলার মুখ ব্যথায় কুঁচকে আছে। আরাফাত দ্রুত নিজের ব্যাগ থেকে একটা ওষুধের পাতা বের করে। বউ চোখ খোলো, আমার দিকে তাকাও। এই ওষুধটা খেয়ে নাও। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আমি আছি তো, কিচ্ছু হবে না। তুমি শুধু ওষুধটা খেয়ে নাও। আরাফাত নাবিলাকে পানি দিয়ে ওষুধটা খাইয়ে দেয়। সে নাবিলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আরাফাতের চোখে মুখে চরম আতঙ্ক। সে বুঝতে পারছে নাবিলার পুরনো স্মৃতি ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু এখন স্মৃতি ফিরে এলে নাবিলার ব্রেনে মারাত্মক ক্ষতি হতে পারে। আরাফাত নাবিলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। শান্ত হও বউ, আমি তোমার কাছেই আছি। কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করি। ভালোবাসা তো আর কারণ মেনে হয় না। তুমি শুধু আমার, আর কারো না। ওষুধের প্রভাবে নাবিলা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আরাফাত সারা রাত জেগে নাবিলার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে 3 বছর আগের সেই ভয়াল রাতের কথা, যেদিন নাবিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আরাফাত নিজেকে প্রতিজ্ঞা করে সে যে কোনো মূল্যে নাবিলাকে সুস্থ করে তুলবে। সকালবেলা নাবিলার ঘুম ভাঙে। সে দেখে আরাফাত তার পাশে বসে ঘুমাচ্ছে। আরাফাতের হাত নাবিলার হাত শক্ত করে ধরে
আছে। নাবিলার মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে, এই ছেলেটা তাকে সত্যিই খুব ভালোবাসে। নাবিলা আরাফাতের চুলে হাত বুলিয়ে দেয়। তুমি আসলে একটা পাগল ডাক্তার। আরাফাত ঘুমের ঘুরেই মুচকি হাসে। সে নাবিলার হাতটা নিজের বুকের কাছে টেনে নেয়। সকালের রোদ জানালার ফাঁক দিয়ে আরাফাতের মুখে এসে পড়ে। নাবিলা মুগ্ধ হয়ে আরাফাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে থাকে এই মানুষটার সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক, কিন্তু কেন এমন মনে হচ্ছে সেটা সে কিছুতেই বুঝতে পারে না। তুমি কাল রাতে আমাকে কি ওষুধ খাইয়েছিলে? তোমার খুব মাথা ব্যথা করছিল, তাই একটা সাধারণ পেইন কিলার দিয়েছি বউ। তুমি আমাকে বউ বলে ডাকবে না, আমি তোমার সিনিয়র, সেটা সব সময় মনে রাখবে। ভালোবাসার মানুষের কাছে আবার সিনিয়র জুনিয়র কি? তুমি আমার বিয়ে করা স্ত্রী, এটাই সবচেয়ে বড় সত্যি। এটা শুধু একটা চুক্তি আর পরিবারের চাপ। আমি তোমাকে কখনো মন থেকে স্বামী হিসেবে মেনে নেব না। মন থেকে মেনে নিতে হবে না, তুমি শুধু আমার চোখের সামনে থাকো, তাতেই আমার শান্তি। সকালের মিষ্টি আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছে। নাবিলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, আর আরাফাত বিছানায় বসে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কাল রাতের হঠাৎ মাথা ব্যথার কথা নাবিলার খুব একটা মনে নেই। তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার কি কোনো কাজ নেই? নিজের সুন্দর বউকে দেখার চেয়ে জরুরি কাজ এই মুহূর্তে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তোমার এইসব সস্তা কথা অন্য কাউকে গিয়ে বলবে, আমাকে এসব বলে ভোলানো যাবে না। আমি তো তোমাকে ভোলাতে চাই না, আমি শুধু চাই তুমি আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি একটা স্বার্থপর সুযোগ সন্ধানী জুনিয়র ডাক্তার, যে পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করেছো। সময় একদিন সব সত্যি প্রমাণ করে দেবে বউ, সেদিন তুমি নিজেই আমার কাছে এসে ধরা দেবে। সেই দিন আর কোনোদিন আসবে না, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নিচে সবাই অপেক্ষা করছে। নাবিলার আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আরাফাত দীর্ঘশ্বাস ফেলে। কাল রাতে নাবিলার পুরনো স্মৃতি ফিরে আসার উপক্রম হয়েছিল, যা আরাফাতকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে। সে দ্রুত তৈরি হয়ে নিচে ডাইনিং রুমে চলে যায়। বাবা আরাফাত, রাতে ভালো ঘুম হয়েছে তো তোমাদের? জি আম্মু, অনেক ভালো ঘুম হয়েছে। আপনাদের মেয়ে তো আমাকে সারা রাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আম্মু, ও একদম মিথ্যা কথা বলছে। আমি ওকে ছুঁয়েও দেখিনি, ও নিজে থেকেই বানিয়ে বানিয়ে এসব বলছে। আরে মা, তুই এত রাগে যাচ্ছিস কেন? আরাফাত তো শুধু একটু মজাই করছে, স্বামী স্ত্রীর মধ্যে এসব তো স্বাভাবিক। আপু, তুই আসলে বেশি রিয়াক্ট করছিস। দুলাভাই কত ভালো মানুষ, আর তুই সারাক্ষণ ওনার সাথে রেগে থাকিস। ভাইয়া ঠিক বলেছে আপু, দুলাভাইয়ের মতো এমন রোমান্টিক আর কেয়ারিং মানুষ আজকাল পাওয়াই যায় না। তোরা সবাই ওর দলে যোগ দিয়েছিস। আমি তোদের আপন বোন, আর তোরা ওর গুণগান গাইছিস। আরে শ্যালক সাহেব, তোমরা তোমাদের আপুকে আর খেপিও না, সে এমনিতেই আমার উপর রেগে আগুন হয়ে আছে। আরাফাত বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। নাবিলা ছোটবেলা থেকে একটু জেদি, তবে মনটা ওর খুব পরিষ্কার। হ্যাঁ বাবা, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে খুব তাড়াতাড়ি ও তোমার সব ভালোবাসা বুঝতে পারবে। মামা মামি, আপনারা একদম চিন্তা করবেন না, আমি ওকে ঠিক আমার মতো করে গুছিয়ে নেব, আমার কোনো তাড়া নেই। আপু, তুমি কিন্তু অনেক ভাগ্যবান, এমন একজন ডাক্তার বর পেয়েছো যে তোমাকে একটু ভালোবাসে। আমার ভাগ্যের কথা আমাকে আর মনে করিয়ে দিস না। এবার তোরা সবাই মিলে আমাকে শান্তিতে একটু খেতে দে। খাবার টেবিলে সবার হাসি খুশি কথার মাঝে নাবিলা চুপচাপ খেয়ে নেয়। আরাফাত সবার সাথে খুব সহজে মিশে গিয়ে গল্প করতে থাকে। নাস্তা শেষ করে আরাফাত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। নাবিলা নিজের রুমে গিয়ে পুরনো জিনিসপত্র গোছাতে শুরু করে। এই ড্রয়ারটা এতদিন ধরে জ্যাম হয়ে কেন? এটা তো আগে এমন ছিল না। নাবিলা অনেক টানাটানি করে ড্রয়ারটা খোলে। ভেতরে অনেক পুরনো বই আর খাতার মাঝে একটা ছোট নীল রঙের ডায়েরি দেখতে পায়। ডায়েরিটা দেখে নাবিলার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এই ডায়েরি তো আমি আগে কখনো দেখিনি, এটা এখানে কোথা থেকে এলো? নাবিলা ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে থাকে, কিন্তু ডায়েরির অনেকগুলো পাতা ছেঁড়া এবং বাকি পাতাগুলো লেখাও পানিতে ভিজে একদম লেপ্টে গেছে। ডায়েরির শেষের দিকে একটা ঝাপসা ছবি সে দেখতে পায়। এই ছবিটা কার? এত ঝাপসা যে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু একটা ছেলে অবয় বোঝা যাচ্ছে। নাবিলা ছবিটা চোখের খুব কাছে নিয়ে দেখার চেষ্টা করে। হঠাৎ তার মাথার ডান পাশে আবার হালকা চিনচিনে ব্যথা শুরু হয়। সে ডায়েরিটার সাথে সাথে ড্রয়ারে রেখে দেয়। আমার কেন এমন লাগছে? এই ডায়েরিটা দেখার পর থেকে আমার মাথাটা আবার ব্যথা করছে।
নাবিলা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে থাকে। অন্যদিকে হাসপাতালে আরাফাত ডাক্তার কবিরের কেবিনে বসে খুব গম্ভীর মুখে কথা বলছে। কিরে আজ তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কাল রাতে নাবিলার হঠাৎ খুব মাথা ব্যথা শুরু হয়েছিল ভাইয়া, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুই কি ওকে পুরনো কোনো কথা মনে করানোর চেষ্টা করছিস? আমি না তোকে বারবার নিষেধ করেছি? না ভাইয়া, ও ওর পুরনো রুমে ছিল, আমরা স্বাভাবিক কথা বলছিলাম, হঠাৎ করেই ওর প্যানিক অ্যাটাক শুরু হয়। ওর পুরনো রুমে হয়তো এমন কিছু আছে যা ওকে সাবনকাস মাইন্ডকে ট্রিগার করছে। তোকে খুব সাবধান থাকতে হবে। আমি সাথে সাথে ওকে কড়া ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু এমন বারবার হলে তো খুব বিপদ হয়ে যাবে। ওর ব্রেনের নার্ভগুলো এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, পুরনো স্মৃতি জোর করে ফিরে এলেও আবার কমায় চলে যেতে পারে। আমি ওকে হারাতে পারবো না ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে সুস্থ রাখাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তুই নিজেকে শক্ত রাখ, তুই একজন ডাক্তার, তুই জানিস প্যানিক হলে কি করতে হয়। ওকে সবসময় খুশি রাখার চেষ্টা কর। ও তো আমাকে জুনিয়র ভেবে সারাক্ষণ রাগ দেখায়, আমি শুধু ওর রাগগুলো হাসি মুখে মেনে নিয়ে ওকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। তোর এই ত্যাগ একদিন ঠিক কাজে আসবে। নাবিলা যেদিন সত্যিটা জানবে সেদিন ও তোকে ছাড়া আর কাউকে চাইবে না। আরাফাত দীর্ঘশ্বাস ফেলে নিজের কেবিনে চলে যায়। বিকেল বেলা সে নাবিলাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। বৌমা, তোমরা চলে এসেছো? আমি তো তোমাদের পথেই বসেছিলাম। জি দাদি, আমরা চলে এসেছি। আপনার শরীর কেমন আছে এখন? আমি ভালো আছি মা, তুমি আসাতে আমার শরীর আর মন দুটোই অনেক ভালো হয়ে গেছে। নাবিলা মা, তুই গিয়ে একটু বিশ্রাম নে, সারাদিন অনেক ধকল গেছে তোর ওপর দিয়ে। হ্যাঁ মা নাবিলা, তুই আরাফাতের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আরাফাত বাবা, হাসপাতালের সব কাজ ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? জি আব্বু, সব ঠিক আছে। আপনারা নাবিলার একটু খেয়াল রাখবেন, ও যেন কোনো কারণে কষ্ট না পায়। আরে বাবা, নাবিলা তো এখন আমাদের বাড়ির মেয়ে, সবাই ওর খেয়াল রাখবো, তুই নিশ্চিন্তে থাক। নাবিলা খুব শান্ত মেয়ে, ও খুব তাড়াতাড়ি আমাদের বাসার সাথে মানিয়ে নিতে পারবে। ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে নিয়ে এখনো কোথাও ঘুরতে গেলে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ ভাইয়া, ভাবিকে নিয়ে লং ড্রাইভে যাও, না হলে ভাবি তো বোর হয়ে যাবে। আরে ওদের মাত্র বিয়ে হলো, একটু সময় তো দে, ওরা নিজেদের মতো করে সময় কাটাক। নাবিলা, তুমি কারো কথায় কান দিও না, তুমি উপরে গিয়ে বিশ্রাম নাও। জি আপু, আমি উপরে যাচ্ছি, আপনাদের কিছু লাগলে আমাকে ডাকবেন। নাবিলা উপরে আরাফাতের রুমে চলে যায়। রুমটা খুব সুন্দর করে গোছানো। নাবিলা বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার মনটা আজ খুব বিক্ষিপ্ত। ডায়েরির এই ঝাপসা ছবিটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। এমন সময় আরাফাত রুমে ঢোকে এবং পেছন থেকে নাবিলাকে জড়িয়ে ধরে। তুমি আবার শুরু করেছো? আমাকে একটু একা থাকতে দাও। একা কেন থাকবে বউ? আমি তো তোমার সাথেই আছি, সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবো। তুমি কি কখনো আমার কথা শুনবে না? আমি তোমাকে কতবার বলেছি আমাকে স্পর্শ করবে না? স্পর্শ না করলে ভালোবাসার উষ্ণতা তুমি বুঝবে কি করে বউ? তোমাকে ভালোবাসতে আমার কোনো বাধা মানতে ইচ্ছে করে না। তুমি একটা বেহায়া ছেলে। তোমার মতো একটা জুনিয়র ছেলের এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? জুনিয়র ছেলেটার বুকেই তো তুমি কাল সারা রাত মাথা রেখে ঘুমিয়েছো, তখন তো তোমার সিনিয়র ইগো কোথায় ছিল? সেটা একটা দুর্ঘটনা ছিল, আমি ঘুমের ঘোরে বুঝতে পারিনি। এমন ভুল আর কখনো হবে না। ভালোবাসার ভুলগুলো বারবার করতে হয় বউ, এতে সম্পর্ক আরো গভীর হয়। আরাফাত নাবিলাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নাবিলার চোখে চোখ রেখে সে খুব শান্ত গলায় কথা বলে। আরাফাতের চোখের দিকে তাকালে নাবিলা কেন যেন সব রাগ ভুলে যায়। আমাকে তুমি কি জাদু করেছো আরাফাত? আমি কেন তোমার চোখের দিকে তাকালে নিজেকে হারিয়ে ফেলি? এটা জাদু নয় বউ, এটা হলো আমার নিঃস্বার্থ ভালোবাসা, যা তোমার মনের সব অহংকার ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। তুমি এত রহস্যময় কেন? তোমার কথার ভেতরে এত লুকিয়ে থাকা অর্থ কেন থাকে? রহস্য তো তুমি নিজেই বউ। যেদিন তুমি নিজের মনের সব রহস্য ভেদ করতে পারবে, সেদিন আমাকে পুরোপুরি বুঝতে পারবে। আমি তোমার এইসব কথা কিছুই বুঝতে পারছি না। আমার মাথাটা আবার ভার হয়ে আসছে। কিছু বুঝতে হবে না,
তুমি শুধু চোখ বন্ধ করে আমার বুকে মাথা রাখো, সব ভার কমে যাবে। আরাফাত নাবিলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। নাবিলা এবার আর কোনো বাধা দেয় না, সে চুপচাপ আরাফাতের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। আরাফাতের গায়ের সেই চেনা গন্ধটা নাবিলাকে একটা অদ্ভুত শান্তির জগতে নিয়ে যায়। রাতের খাবার খেতে সবাই ডাইনিং রুমে একত্রিত হয়। আরাফাত, বৌমাকে কাল থেকে আর একা ছাড়বি না, ওকে নিয়ে একটু ঘুরে আয়। দাদি, আমি তো চাই ওকে নিয়ে সারা পৃথিবী ঘুরতে, কিন্তু আপনাদের বৌমা তো আমার সাথে যেতেই চায় না। দাদিও মিথ্যা বলছে, ও আমাকে কখনো ঘুরতে যাওয়ার কথা বলেইনি। তাহলে কালকেই তোমরা দুজন মিলে কোথাও থেকে ঘুরে এসো, আমি বলে দিলাম। হ্যাঁ বাবা, আরাফাত কাল হাসপাতাল থেকে ছুটি নিয়ে নাও, নতুন বউকে একটু সময় দেওয়া দরকার। আমি কাল তোদের জন্য ভালো করে খাবার বানিয়ে দেবো, তোরা সারাদিন বাইরে কাটিয়ে আসবি। ঠিক আছে আম্মু, আপনারা যখন এত করে বলছেন, তখন কাল আমি ওকে নিয়ে লং ড্রাইভে যাব। আমি কিন্তু কোথাও যাবও বলিনি, তোমরা সবাই মিলে শুধু শুধু পরিকল্পনা করছো। নাবিলা, তুমি না করো না। আরাফাত অনেকদিন পর একটু ছুটি পাবে, তোমরা একটু রিল্যাক্স করো। হ্যাঁ নাবিলা, একটু খোলা বাতাসে ঘুরে এলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। সবার জোড়াজুড়িতে নাবিলা আর কিছু বলতে পারে না। খাবার শেষে সবাই নিজেদের রুমে চলে যায়। আরাফাত রুমে এসে দেখে নাবিলা আগে থেকেই শুয়ে পড়েছে এবং পাশ ফিরে আছে। বউ, তুমি কি সত্যি আমার সাথে কাল ঘুরতে যেতে চাও না? আমি ঘুমাবো, আমাকে বিরক্ত করো না। তুমি তোমার মতো যা ইচ্ছা করো। তুমি যদি না যেতে চাও তবে আমি কাউকে জোর করব না, আমি কাল হাসপাতালেই যাব। সবাই এত করে বললো, এখন তুমি না গেলে সবাই আমাকেই দোষ দেবে। আমি যাব তোমার সাথে। এই তো আমার লক্ষ্মী বউ, ঠিক আছে, কাল আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব, তোমার অনেক ভালো লাগবে। আরাফাত লাইট নিভিয়ে নাবিলার পাশে শুয়ে পড়ে। সে খুব সাবধানে নাবিলার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। নাবিলা হাতটা সরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করে না। অন্ধকারের মাঝে আরাফাত মুচকি হাসে। সে জানে কালকের দিনটা তাদের দুজনের জন্য খুব বিশেষ হতে চলেছে। 3 বছর আগের অনেক সুন্দর স্মৃতি সে কাল নাবিলাকে নতুন করে উপহার দিতে চায়, কোনো চাপ না দিয়েই শুধু ভালোবাসা দিয়ে। নাবিলা, চোখ খোলো, আমরা পৌঁছে গেছি। কতক্ষণ ঘুমিয়েছি আমি? জায়গাটা তো বেশ সুন্দর। তোমার মাথা ব্যথার পর তুমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলে। দেখো তো জায়গাটা তোমার চেনা মনে হয় কিনা। চেনা মনে হবে কেন? আমি তো আগে কখনো এই লেকের ধারে আসিনি, কিন্তু অদ্ভুত একটা শান্তি লাগছে এখানে। মাঝে মাঝে কিছু জায়গা আমাদের আত্মার সাথে মিশে থাকে, হয়তো আগের জন্মে এসেছো। ধুর, তুমি সব সময় সবকিছু নিয়ে মজা করো। চলো লেকের ওপাশে গিয়ে বসি। আরাফাত গাড়ি থেকে নেমে নাবিলার জন্য দরজা খুলে দেয়। নাবিলা গাড়ি থেকে নামতেই ঝিরঝিরে বাতাস তার চুলগুলো উড়িয়ে দেয়। জায়গাটা খুব নির্জন আর মায়াবী, চারিদিকে বড় বড় গাছ আর মাঝখানে বিশাল এক নীল জলের লেক। আরাফাত নাবিলার হাত ধরতে গেলে নাবিলা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। সে এখনো আরাফাতের উপর সেই সিনিয়র ইগো ধরে রেখেছে। আরাফাত হাসে, তার হাসিতে কিছুটা বিষণ্ণতা থাকলেও সে তা নাবিলাকে বুঝতে দেয় না। তারা দুজন লেকের ধারের একটা বেঞ্চে গিয়ে বসে। নাবিলা একদৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকে। নাবিলা, তুমি কি আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না? আমি তোমাকে কেন ভালোবাসবো? আরাফাত, তুমি আমার চেয়ে 3 বছরের ছোট। আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। বয়স কি আসলে খুব বড় বাধা? যদি আমি বলি আমি তোমাকে তোমার চেয়েও বেশি চিনি। বাজে বকো না তো। তুমি বড়জন আমার সম্পর্কে আমার আম্মুর কাছ থেকে জেনেছো, এর বেশি কিছু না। আরাফাত পকেট থেকে একটা চকলেট বের করে নাবিলার দিকে বাড়িয়ে দেয়। নাবিলা অবাক হয়ে তাকায়, কারণ এই বিশেষ ব্র্যান্ডের চকলেটটা নাবিলার ভীষণ প্রিয়, যা এখন সচরাচর পাওয়া যায় না। নাবিলা চকলেটটা হাতে নেয় এবং আনমনেই বলতে থাকে, তুমি এই চকলেট কোথায় পেলে? এটা তো আমার সবচেয়ে প্রিয়। আমি জানি তোমার কোন জিনিসটা কখন প্রিয়। আমি তো ডাক্তার, মানুষের মন পড়তে পারি। তোমার মধ্যে কিছু একটা আছে আরাফাত, যা আমাকে খুব অস্বস্তিতে ফেলে। তুমি মাঝে মাঝে এমন কিছু করো যা আমার খুব চেনা মনে হয়। আরাফাত উত্তর দেয় না, সে শুধু ম্লান হাসে। তারা যখন কথা বলছিল অনেক দূর থেকে একজন লোক তাদের দিকে এগিয়ে আসে। লোকটা মধ্যবয়স্ক, পরনে সাধারণ পোশাক। সে আরাফাতকে দেখে থমকে দাঁড়ায় এবং বেশ অবাক হয়ে তাকায়। আরে ডাক্তার সাহেব না আপনি এখানে? সাথে তো দেখছি ম্যাডামকেও নিয়ে এসেছেন। এতদিন পর
দেখলাম আপনাদের। নাবিলার কপালে ভাঁজ পড়ে। সে লোকটাকে চেনে না, কিন্তু লোকটা যেভাবে তাদের চেনে বলে দাবি করছে তাতে নাবিলা অবাক হয়। আরাফাতের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত লোকটার কথার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। চাচা, আপনি বোধহয় ভুল করছেন। আমি তো এখানে আগে কখনো আসিনি। আপনি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আরে কি বলেন ডাক্তার সাহেব, এই লেকের পাশেই তো আপনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন 3 বছর আগে। ম্যাডামকে তো আমি খুব ভালো করেই চিনি। চাচা, আপনি কি বলছেন? আমি তো এই প্রথম এখানে এলাম, আর ও তো আমার বর। আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো। চাচা, আপনি যান এখন। আমাদের একটু একা থাকতে দিন। আপনি ভুল দেখছেন। লোকটা বিড়বিড় করতে করতে চলে যায়। নাবিলার মনে সন্দেহের দানা বাঁধে। সে আরাফাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। আরাফাত ঘামছে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উঠে গিয়ে পানি নিয়ে আসে। ওই লোকটা আমাদের চেনে বলছে কেন আরাফাত? আর 3 বছর আগের কথা কেন বললো? আরে নাবিলা, পাগলদের কথায় কান দাও কেন? হয়তো আমাদের মতো দেখতে অন্য কাউকে দেখেছে। পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ থাকে। কিন্তু সে তোমাকে ডাক্তার সাহেব বলে ডাকলো কেন? তুমি যে ডাক্তার সে তো ঠিকই চিনেছে। আমি এই এরিয়ার ক্লিনিকে একবার এসেছিলাম কোনো একটা কাজে, হয়তো তখন দেখেছে। চলো এখান থেকে উঠি, আব্বু ফোন দিয়েছিল, বাড়ি ফিরতে হবে। আরাফাত প্রায় জোর করেই নাবিলাকে গাড়িতে তোলে। নাবিলা বুঝতে পারছে আরাফাত কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি সে ধরতে পারছে না। বাড়ি ফেরার পথে নাবিলা পুরোটা সময় চুপ করে থাকে। বাড়িতে পৌঁছতেই ড্রয়িং রুমে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। কি রে ভাই, এত দেরি হলো কেন? নতুন বউ নিয়ে কি সারাদিন বাইরেই থাকবি? আরে থাকুক না, ওরা একটু একান্তে সময় কাটিয়েছে। নাবিলামা, তোর মুখটা এমন গম্ভীর কেন? আরাফাত কি কিছু বলেছে? না নানি, তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে। মা নাবিলা, এসো, হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও। আমি তোমার প্রিয় পিঠা বানিয়েছি। নাবিলার মা, আরাফাত তোমাকে ঠিকঠাক ঘোরালো তো? ও তো আবার কাজের চাপে সব ভুলে যায়। আরে কামাল, তুমি তো দেখে জামাইয়ের উপর সব দোষ চাপাচ্ছ। আরাফাত কত লক্ষ্মী ছেলে। কিরে আরাফাত, লেকের ধারে সেই ঝালমুড়ি খেয়েছিস? নাবিলা ভাবি রিফাত কিন্তু ঝালমুড়ি খুব পছন্দ করে। হ্যাঁ নাবিলা, আরাফাত আমাদের বলেছিল ও এই জায়গায় আগে একবার গিয়েছিল। তুমি কি জানো সেটা? নাবিলার কান খাড়া হয়ে যায়। আরাফাত একটু আগেই বলল সে ওখানে আগে আসেনি, অথচ ফারহান আর সাদিয়া অন্য কথা বলছে। নাবিলা আরাফাতের দিকে তাকায়। আরাফাত তখন ফারহানকে ইশারায় চুপ করতে বলছে। ফারহান ভাইয়া, আরাফাত তো বললো ও আগে কখনো ওখানে যায়নি। আপনি কেন বলছেন ও গিয়েছিল? না মানে, ও তো একবার অফিসের কাছে গিয়েছিল বলছিল। বোধহয় আমি হয়তো ভুল করেছি। হ্যাঁ নাবিলা, ফারহান মাঝে মাঝে সব গুলিয়ে ফেলে। তুমি ফ্রেশ হয়ে এসো। নাবিলা আর কথা বাড়ায় না। সে গট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। তার মাথায় শুধু ওই লোকটার কথা আর আরাফাতের লুকোচুরি খেলাটা ঘুরছে। আরাফাত কিছুক্ষণ পর রুমে ঢোকে। নাবিলা তখন আলমারি থেকে কাপড় বের করছিল। তুমি কি আমার উপর রেগে আছো নাবিলা? রেগে থাকার মতো কিছু করেছো কি? তুমি তো দেখি একাই 100 নাটক করতে পারো। আমি কোনো নাটক করছি না, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। আমাকে মিথ্যা বলে খুশি রাখা যায় না আরাফাত। ওই লোকটা আর ফারহান ভাইয়ের কথা আমি একদমই মেলাতে পারছি না। নাবিলা, কিছু জিনিস না জানাই ভালো, সবকিছুর ব্যাখ্যা হয় না। আরাফাত নাবিলার কাছে গিয়ে দাঁড়ায়। সে নাবিলার কাঁধে হাত রাখে। নাবিলা এবার আর সরিয়ে দেয় না। সে আয়নায় নিজের আর আরাফাতের প্রতিবিম্বের দিকে তাকায়। আরাফাতের চোখে এক অদ্ভুত আকুলতা। সে নাবিলাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, তুমি কি একবারও বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এই 3 বছরে একটা দিনও আমি তোমাকে ছাড়া কাটাইনি। 3 বছর? আমাদের বিয়ে তো হলো মাত্র 1 সপ্তাহ। তুমি 3 বছর কেন বললে? আরাফাত বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। সে দ্রুত কথা সামাল দেয়। মানে আমি বলতে চাইছি 3 বছর আগে যখন তোমাকে প্রথম দেখেছিলাম, সেই সময় থেকে আমার মনে হয় আমি তোমাকে 3 জন্ম ধরে চিনি। তুমি একটা আস্ত পাগল।
যাও ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। নাবিলা নিচে গিয়ে রান্নাঘরে সালমা আর রহিমার সাথে কাজে হাত দেয়। বাড়ির বাকি সদস্যরা তখন ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। শফিক সাহেব, আরাফাতকে এবার একটা লম্বা ছুটিতে পাঠান, ওরা একটু দূরে কোথাও থেকে ঘুরে আসুক। হ্যাঁ, আমার মনে হয় দেশের বাইরে গেলে ভালো হয়, নাবিলাও একটু রিফ্রেশড হবে। আপু তো এমনিতেই ঘুরতে খুব পছন্দ করে, দুলা ভাইয়ের সাথে ও বেশ মানিয়ে নিয়েছে। হ্যাঁ, দুলাভাই আপুকে যেভাবে চোখে চোখে রাখে তাতে আমাদের আর দুশ্চিন্তা নেই। রাতের খাবারের পর নাবিলা আর আরাফাত রুমে ফিরে আসে। নাবিলা জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তার বুকটা ধক করে ওঠে। সে নিচে গেটের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। অন্ধকারে লোকটাকে চেনা যাচ্ছে না, কিন্তু সে একদৃষ্টিতে তাদের জানালার দিকে তাকিয়ে আছে। আরাফাত, দেখো তো নিচে গেটে কে দাঁড়িয়ে আছে। কেউ তো নেই নাবিলা, তুমি হয়তো ভুল দেখছো। না আরাফাত, আমি স্পষ্ট দেখেছি কেউ একজন দাঁড়িয়ে ছিল। আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। হয়তো দারোয়ান বা কেউ হবে। তুমি এখন শুয়ে পড়ো। আরাফাত নাবিলাকে বিছানায় নিয়ে আসে। সে নাবিলাকে নিজের বাহু ডোরে আগলে রাখে। নাবিলা আরাফাতের বুকের মাঝে মুখ গুজে দেয়। আরাফাতের শরীরের উষ্ণতা তাকে নিরাপদ বোধ করায়, কিন্তু তার মনের ভেতর ঝড় বইছে। আরাফাত কি আসলেই তাকে ভালোবাসে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আরাফাত নাবিলার কপালে একটা দীর্ঘ চুমু দেয়। নাবিলা, বিশ্বাস করো, আমি যা করছি সব তোমার ভালোর জন্য। একদিন তুমি সব বুঝতে পারবে। আমি শুধু তোমাকে বিশ্বাস করতে চাই আরাফাত, কিন্তু তুমি আমাকে সেই সুযোগ দিচ্ছ না। সময় দাও বউ, সব ঠিক হয়ে যাবে। আরাফাত নাবিলার শাড়ির আঁচলটা একটু সরিয়ে দেয়। তার ঠোঁট নাবিলার ঘাড়ের উপর নেমে আসে। নাবিলা শিউরে ওঠে। সে আরাফাতের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। আরাফাতের ছোঁয়ায় আজ এক অন্যরকম আবেগ মিশে আছে, যেন সে নাবিলাকে আজীবন এভাবে আগলে রাখতে চায়। তুমি কি জানো নাবিলা, তোমার এই গায়ের গন্ধটা আমার কত প্রিয়। এটা আমাকে বাঁচিয়ে রাখে। তুমি সব সময় এত আদিক্ষেতা করো কেন? সিনিয়রের সাথে সিনিয়রের মতো আচরণ করবে। ওই সিনিয়র ইগোটা না দেখালে তোমার চলে না, তাই না? আজ রাতে কোনো সিনিয়র জুনিয়র নেই, আজ শুধু আমি আর তুমি। আরাফাত নাবিলাকে নিজের উপর টেনে নেয়। রুমের আলোটা নিভিয়ে দেয় সে। শুধু চাঁদের আলো জানালার পর্দা চিরে ঘরে ঢুকেছে। আরাফাত নাবিলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নাবিলা এবার আর কোনো বাধা দেয় না, বরং সেও সমানভাবে সাড়া দিতে থাকে। রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়ে থাকে এক গভীর ভালোবাসার। কিন্তু এই ভালোবাসার আড়ালে যে বড় এক ঝড় অপেক্ষা করছে তা নাবিলা তখনো জানতো না। আরাফাতের মনে মনে ভাবছে, নাবিলা, আমি তোমাকে আর কখনো হারতে দেব না। স্মৃতি ফিরে আসুক বা না আসুক, তুমি চিরকাল এভাবেই আমার বুকে থাকবে। পরের দিন সকালে নাবিলার ঘুম ভাঙে ফোনের শব্দে। আরাফাত তখন ওয়াশরুমে। নাবিলা ফোনটা হাতে নিতেই দেখে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। মেসেজটা পড়ে নাবিলার হাত থেকে ফোনটা পড়ে যায়। সেখানে লেখা ছিল, তোমার অতীতটা একবার খুঁজে দেখো নাবিলা, তোমার বর তোমাকে এক বিশাল মিথ্যের মাঝে বন্দি করে রেখেছে। নাবিলা স্তব্ধ হয়ে বসে থাকে। তার সারা শরীর কাঁপছে। কে এই লোক, আর সে কিসের মিথ্যের কথা বলছে? ঠিক তখনই আরাফাত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কি হলো নাবিলা, তুমি অমন করে বসে আছো কেন? আরাফাত, 3 বছর আগে আসলে কি হয়েছিল আমাকে সত্যিটা বলো। আরাফাতের মুখ শুকিয়ে কাঠ হয়ে যায়। সে বুঝতে পারে নাবিলার মনে সন্দেহের জাল আরো শক্ত হয়েছে, কিন্তু সে এখনো সত্যি বলার জন্য তৈরি নয়। এই যে দেখো ফোনটা, অচেনা একটা নম্বর থেকে মেসেজ এসেছে। এখানে পরিষ্কার লেখা যে তুমি আমাকে মিথ্যের মধ্যে আটকে রেখেছো। 3 বছর আগে আসলে কি হয়েছিল আরাফাত? নাবিলা, তুমি এখন অনেক উত্তেজিত হয়ে আছো। ফোনটা আমাকে দাও। এসব ফালতু মেসেজে কান দেওয়ার কোনো মানে হয় না। না, আমি ফোন দেব না। তুমি উত্তর এড়িয়ে যাচ্ছ কেন? কাল লেকের পারে ওই লোকটা আমাদের চিনে বলল, আর আজ এই মেসেজ। সবকিছু কি কাকতালীয়? শোনো নাবিলা, আমি একজন ডাক্তার। আমার অনেক শত্রু থাকতে পারে। কেউ হয়তো আমাদের নতুন জীবনে বিষ ঢালতে চাইছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করতে চাই আরাফাত, কিন্তু আমার মাথায় মাঝে মাঝে এমন সব আবছা স্মৃতি আসে যে আমি মেলাতে পারি না। ওই যে নীল ডায়েরিটা, ওটা কার? ডায়েরি? কোন ডায়েরির কথা বলছো? আমি তো কিছু জানি না। হয়তো তোমার পুরনো কোনো ডায়েরি হবে। আরাফাত নাবিলার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে। নাবিলার চোখ লাল হয়ে আছে। সে কিছুতেই শান্ত হতে পারছে না। আরাফাত নাবিলাকে চাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়।
নাবিলার জেদ আরাফাতের বাহু ধরে এসে কিছুটা শিথিল হয়ে যায়। আরাফাত নাবিলার কপালে আলতো করে চুমু দেয়। নাবিলা, আমি তোমাকে কোনোদিন কোনো বিপদে পড়তে দেব না। আজ আমরা এই বাড়িতে কোনো অশান্তি করব না। নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। নাবিলা আর কথা বাড়ালো না। সে মনে মনে ঠিক করলো সে নিজেই এই রহস্যের সমাধান করবে। দুজনে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তখন এক এলাহি কাণ্ড চলছে। দাদি আর নানি মিলে ঝগড়া শুরু করেছেন যে কার নাতি বা নাতনি আগে হবে। আমি তো বলছি আমাদের আরাফাতের ছেলে হবে। সে বড় হয়ে বাপের মতো মস্ত বড় ডাক্তার হবে। আরে ধুর, নাবিলা তো আমাদের বংশের মেয়ে। ওর মেয়ে হবে, সে হবে পরীর মতো সুন্দর। মা, আপনারা থাকবেন, ওরা মাত্র নিচে এলো আর আপনার বাচ্চা নিয়ে কারাকারি শুরু করলেন। আরে বেআই সাহেব, মায়েদের কথা বাদ দিন, ওরা তো নাতি নাতনির মুখ দেখার জন্য পাগল হয়ে আছে। সেটা তো বটেই। তবে নাবিলা মা, তুমি আজ কেমন আছো? মুখটা তো শুকিয়ে ছোট হয়ে গেছে। আরাফাত ঠিক মতো খাচ্ছে না। না আব্বু, আমি ঠিক আছি, একটু মাথা ধরেছে তাই। আহারে, রোদে বাইরে ঘুরলে তোর মাথা ঘুরবেই। মিতু, তুই ভাবির জন্য এক গ্লাস শরবত নিয়ে আয় তো। নিয়ে আসছি আম্মু। ভাবি, তুমি এখানে বসো, আমি আর তানিয়া মিলে তোমার জন্য স্পেশাল লেবুর শরবত বানাচ্ছি। হ্যাঁ আপু, দুলাভাই আমাদের শিখিয়ে দিয়েছে তোমাকে কিভাবে প্যাম্পার করতে হয়। দুলাভাই তো দেখছি আমাদের টিপস দিয়ে দিয়ে পুরো ট্রেন করে ফেলেছে। হবেই তো, আপু যেমন রাগী, দুলাভাই তো একটু এক্সট্রা কেয়ার নিতেই হবে। রিফাত, তুই তো দেখি আমার সব সিক্রেট ফাঁস করে দিচ্ছিস। সোমাইয়া, তুমিও কি ওর দলে? সবাই হেসে ওঠে। মিতু আর তানিয়ার শরবত নিয়ে আসে। নাবিলা শরবত খেতে খেতে সবার দিকে তাকায়। সবাই কত খুশি, কিন্তু এই খুশির আড়ালে কি কোনো গোপন কথা চাপা পড়ে আছে? নাবিলা লক্ষ্য করলো তার মা রহিমা আর বাবা কামাল একে অপরের দিকে তাকাচ্ছেন, কিন্তু চোখ ফিরিয়ে নিচ্ছেন। শোনো সবাই, আমি ঠিক করেছি কাল আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ডিনার করব আমার বাসায়। হ্যাঁ, নাবিলা আর আরাফাতকে তো এখনো ভালো করে দাওয়াতই দিতে পারলাম না। খুব ভালো প্রস্তাব। বড় ভাই, আপনি কি বলেন? নিশ্চয়ই, আমরা সবাই যাব, আনন্দ হবে। আর ডিনারের পর আমরা সবাই মিলে গেম খেলবো, ইনডোর গেম। হ্যাঁ, লুডো বা ক্যারাম, বেশ মজা হবে। আমি আর নাবিলা এক দলে থাকবো, আমরা সব ছেলেদের হারিয়ে দেব। অবশ্যই সাদিয়া আপু, আমরা কাউকে ছাড় দেব না। বিকেলটা হাসি ঠাট্টায় কেটে যায়। আরাফাত বারবার নাবিলার উপর নজর রাখছিল। সে ডক্টর কবিরকে একটা মেসেজ পাঠালো। মেসেজে লেখা ছিল কেউ নাবিলাকে উস্কানিমূলক মেসেজ পাঠাচ্ছে, আমাদের খুব সাবধান হতে হবে। কিছুক্ষণ পর আরাফাতের ফোন বেজে ওঠে। ডাক্তার কবিরের কল। হ্যাঁ কবির ভাই, বলুন। আরাফাত, তুই যেটার ভয় পাচ্ছিলি সেটাই হচ্ছে। আমাদের পুরনো হাসপাতাল সেই ওয়ার্ড বড়টা জেল থেকে ছাড়া পেয়েছে। ও হয়তো এসব করছে। ও আমাদের থেকে কি চাই? ও কি জানে না নাবিলার অবস্থা? ওর টাকা চায় আরাফাত, ও তোমাকে ব্ল্যাকমেল করতে পারে, তুমি সাবধানে থেকো। আমি ওকে দেখে নেব, নাবিলা যেন কিছু জানতে না পারে। আরাফাত ফোন রেখে পেছনে ফিরতেই দেখে নাবিলা দাঁড়িয়ে আছে। নাবিলা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। কার সাথে কথা বলছিলে এত চুপি চুপি? কোন ওয়ার্ড বয় জেল থেকে ছাড়া পেয়েছে বললে না? আরে না, ওটা হাসপাতালের একটা ইন্টারনাল ব্যাপার। একটা স্টাফ ঝামেলা করেছিল, সেটার আপডেট নিচ্ছিলাম। তুমি শোনো না কেন সবকিছু? তুমি অনেক কিছু লুকাচ্ছ আরাফাত, তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। নাবিলা, চলো রুমে যাই, তোমাকে আজ একটা সারপ্রাইজ দেব। আরাফাত নাবিলাকে এক প্রকার জোর করে উপরে নিয়ে যায়। রুমে ঢুকে আরাফাত আলমারি থেকে একটা সুন্দর নীল রঙের কাতান শাড়ি বের করে। এই দেখো, তোমার জন্য এনেছি, এটা পরে আজ আমার সামনে সাজবে। শাড়ি দিয়ে তুমি আমাকে ভোলাতে পারবে না। আমি কাল আমার পুরনো বাড়িতে যাব, আমি ওই ডায়েরিটা আবার দেখতে চাই। নাবিলা, কেন পুরনো জিনিস নিয়ে পড়ে আছো? আমাদের এই নতুন জীবনটা কি তোমার ভালো লাগছে না? লাগছে, কিন্তু মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি। 3 বছর আগের কোনো কিছুই আমার মনে নেই। কেন? আমি আমার গ্রাজুয়েশনের পরের 2 বছরের কথাও মনে করতে পারছি না। আরাফাত নাবিলার খুব কাছে চলে আসে। সে নাবিলার 2 কাঁধ ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আরাফাতের নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। সে নাবিলার চোখের দিকে তাকিয়ে থাকে। নাবিলা, তুমি আমার স্ত্রী, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। বাকি সব ভুলে যাও। আমি কি তোমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছি না? দিচ্ছ, কিন্তু
এই ভালোবাসা মাঝে মাঝে আমার কাছে অসহ্য লাগে। মনে হয় তুমি আমাকে কিছু একটা থেকে আড়াল করছো। আরাফাত কোনো কথা না বলে নাবিলার ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরে। নাবিলা প্রথমে বাধা দিলেও আস্তে আস্তে সে নরম হয়ে আসে। আরাফাতের চুমুতে আজ এক অন্যরকম জেদ কাজ করছে। সে নাবিলাকে বিছানায় শুইয়ে দেয়। নাবিলার শাড়ির প্রতিটি ভাঁজ সে সযত্নে খুলতে থাকে। নাবিলা চোখ বন্ধ করে আরাফাতকে চাপটে ধরে। তুমি শুধু আমার নাবিলা, চিরকাল আমারই থাকবে। রাতের অন্ধকারে তাদের ভালোবাসা যখন চরম পর্যায়ে পৌঁছয়, নাবিলা হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। আরাফাত ভয় পেয়ে যায়। সে নাবিলাকে নিজের বুকের মাঝে আগলে নেয়। কি হয়েছে নাবিলা, কষ্ট হচ্ছে তোমার? না আরাফাত, কিন্তু আমার কেন মনে হচ্ছে আমি তোমাকে অনেকদিন আগে এইভাবে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। একটা অন্ধকার ঘরে প্রচুর বৃষ্টি পড়ছিল তখন। আরাফাতের বুক ধক করে ওঠে। নাবিলা ঠিক ওই দিনের কথা বলছে যেদিন তাদের আসল বিয়ে হয়েছিল এবং তার পরপরই ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। আরাফাত নাবিলাকে আর কথা বলতে দিল না। সে আবার নাবিলাকে আদরে ভরিয়ে দিল যাতে নাবিলা আর কিছু চিন্তা করতে না পারে। পরের দিন সকালে সবাই হাসান মামার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। বাড়ির বড়রা সবাই একসাথে গাড়িতে ওঠে। আরাফাত আর নাবিলা আলাদা গাড়িতে, সাথে রিফাত আর সুমাইয়া। দুলা ভাই, আজ কিন্তু ক্যারাম বোর্ডে আপনাকে হারাবই। হ্যাঁ ভাইয়া, রিফাত তো সারা রাত প্র্যাকটিস করেছে। দেখবানি কত ধানে কত চাল, আমি কিন্তু চ্যাম্পিয়ন ছিলাম কলেজে। তুমি যে কিসে চ্যাম্পিয়ন ছিলে না তা নিয়ে আমার সন্দেহ আছে। হাসান মামার বাড়িতে পৌঁছেই এক উৎসব মুখর পরিবেশ পাওয়া গেল। রোমা, মামি আর তানিয়া মিলে হরেক রকমের রান্না করেছে। আপু, তোমার জন্য আজ তোমার প্রিয় কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে। আর দুলাভাইয়ের জন্য স্পেশাল চিকেন রোস্ট। আরে শোনো, খাওয়ার আগে আমাদের গেমটা শুরু হোক। হ্যাঁ, কামাল আর শফিক এক দলে থাকবে, আমরা বৃদ্ধারা এক দলে। আম্মা, আপনারা পারবেন আমাদের সাথে? আমরা কিন্তু এখনো বুড়ো হয়নি বেআইন সাহেব। সবাই মিলে ড্রয়িং রুমে বসে ক্যারাম খেলা শুরু করে। হাসান আর আশাদ রেফারি সেজেছে। নার্গিস আর সালমা তালি দিচ্ছে। খেলাটা বেশ জমে উঠেছে। নাবিলা আর সাদিয়া একদল হয়ে ফারহান আর আরাফাতকে কোণঠাসা করে ফেলেছে। এই তো আর একটা গুটি গেলেই আমরা জিতে যাব। এবার দেখো আরাফাত, তুমি কিভাবে হারো। হারলেই বাকি, বউয়ের কাছে হারলে তো কোনো লজ্জা নেই। নাবিলা যখন স্ট্রাইকার দিয়ে শেষ কোটিটা নিতে যাবে তখন হঠাৎ তার চোখ যায় জানালার দিকে। জানালার কাঁচের ওপাশে একজন লোক দাঁড়িয়ে আছে। সেই একই লোক যাকে সে আগে দেখেছিল। লোকটা তার দিকে তাকিয়ে একটা কাগজ উঁচিয়ে ধরে আছে। নাবিলা হাত থেকে স্ট্রাইকার ফেলে দেয়। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। কি হলো নাবিলা, স্ট্রাইকার ফেলে দিলে কেন? ওই দেখো আরাফাত, ওই লোকটা আবার এসেছে। ও ওখানে দাঁড়িয়ে আছে কেন? সবাই জানালার দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। শুধু বাতাসের দোলায় পর্দার কোনা নড়ছে। নাবিলা, ওখানে তো কেউ নেই, তুমি বোধহয় ভুল দেখেছো। মা, তোর শরীরটা কি আবার খারাপ লাগছে? না আম্মু, আমি স্পষ্ট দেখেছি। ও একটা কাগজ দেখাচ্ছিল আমাকে। কেউ নেই এখানে। নাবিলা, তুমি খুব স্ট্রেস নিচ্ছ, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আরাফাত নাবিলাকে নিয়ে বাগানে যায়। বাগানটা বেশ বড়। নাবিলা হাঁপাতে থাকে। আরাফাত, ওই লোকটা কে? কেন ও আমার পিছু ছাড়ছে না? নাবিলা, শান্ত হও। আমি দারোয়ানকে বলছি চারপাশ চেক করতে, তুমি এখানে বসো। আরাফাত একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে শুরু করে। নাবিলা একা বসেছিল। হঠাৎ গাছের আড়াল থেকে একটা কাগজ উড়ে এসে তার পায়ের কাছে পড়ে। নাবিলা কাগজটা কুড়িয়ে নেয়। সেটা একটা হাসপাতালের ডিসচার্জ পেপার। সেখানে রোগীর নাম লেখা নাবিলা আর নিচে স্বামীর নাম লেখা ডাক্তার আরাফাত। তারিখটা 3 বছর আগের। নাবিলা স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে সবকিছু ঘুরতে শুরু করে। 3 বছর আগে সে আরাফাতের স্ত্রী ছিল। তাহলে এখন আবার বিয়ে হলো কেন? কেন সবাই এই সত্যিটা লুকাচ্ছে? আরাফাত ফিরে এসে দেখে নাবিলা হাতে সেই কাগজটা নিয়ে পাথরের মতো বসে আছে। আরাফাতের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে পাহাড় প্রমাণ মিথ্যে সে এতদিন ধরে জমিয়ে রেখেছিল তা এখন ধসে পড়ার মুখে। আরাফাত, এই কাজটার মানে কি? আমি 3 বছর আগে থেকে তোমার স্ত্রী ছিলাম, তাহলে আমাদের এই নতুন বিয়েটা কি নাটক ছিল? নাবিলা, আমি সব ব্যাখ্যা করছি, তুমি শান্ত হও। আমাকে আর শান্ত হতে বলো না। সবাই মিলে আমাকে একটা পুতুলের মতো নাচিয়েছো। আমার বাবা মা তুমি সবাই আমাকে মিথ্যা বলেছো।
নাবিলার চিৎকারে বাড়ির সবাই বাগানে ছুটে আসে। হাসান, রুমা, শফিক, সালমা সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সত্যটা এখন সবার সামনে। মা নাবিলা, আমরা তো ভালোর জন্যই এটা করেছিলাম। বিশ্বাস কর মা, তোর স্মৃতি ফেরানোর জন্য ডাক্তাররা এটাই করতে বলেছিলেন। আমার ভালোর জন্য? আমাকে অন্ধকারে রাখা কি আমার ভালো ছিল? আরাফাত, তুমি কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে? নাবিলা, আমি তোমাকে বাঁচানোর জন্য এটা করেছি। তুমি কোমাতে ছিলে, ডাক্তাররা বলেছিলেন তোমাকে কোনো মানসিক চাপ না দিতে। আমি তোমাকে আবার নতুন করে ফিরে পেতে চেয়েছিলাম। তুমি আমাকে ফিরে পেতে চাওনি, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলে। আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমাকে একা ছেড়ে দাও সবাই। নাবিলা দৌড়ে বাগানের বাইরে বেরিয়ে যায়। আরাফাত তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু নাবিলা একটা রিকশায় উঠে পড়ে। আরাফাত মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। বাড়ির সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। খুশির আমেজ মুহূর্তেই এক বিষাদময় ট্র্যাজেডিতে পরিণত হলো। আরাফাত মনে মনে ভাবছে, আমি তোমাকে বাঁচিয়েছি নাবিলা, কিন্তু আজ আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম। আমি কি আসলেই ভুল করেছিলাম? নাবিলা রিকশায় বসে কাঁদছে। তার মাথায় এখন সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। 3 বছর আগের স্মৃতিগুলো ঝাপসা থেকে স্পষ্ট হতে শুরু করেছে। বৃষ্টির সেই রাত, একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট আর আরাফাতের চিৎকার, সবকিছু তার মনে পড়ছে। কিন্তু এখন এই সত্যটা জেনে সে কি করবে? তুমি এখানেও চলে এসেছো? আমাকে কোথাও একটু শান্তিতে থাকতে দেবে না তুমি? তোমাকে অশান্তিতে রাখার জন্য তো আমি এখানে আসিনি বউ। আমি এসেছি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিতে। আমার আর কোনো উত্তর জানার বাকি নেই। সব তো আমি নিজের চোখেই দেখলাম। তোমরা সবাই মিলে আমাকে একটা মিথ্যার জালে আটকে রেখেছিলে। আমি একটা পুতুল, আর তোমরা সবাই সুতো ধরে টানছিলে। তুমি পুতুল নও নাবিলা, তুমি আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তুমি চাইলে আমাকে মারতে পারো, বকতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও এনো না। নাবিলা রিকশা নিয়ে সোজা চলে এসেছিল তাদের পুরনো ইউনিভার্সিটির পেছনের লেকটার কাছে। 3 বছর আগে এখানেই তারা দিনের পর দিন সময় কাটিয়েছে। নাবিলার এখন সবকিছু আবছা আবছা মনে পড়ছে। লেকের শান্ত জলের দিকে তাকিয়ে নাবিলা অঝরে কাঁদছিল। আরাফাত পাগলের মতো খুঁজতে খুঁজতে ঠিক এখানেই চলে এসেছে। আরাফাত নাবিলার খুব কাছে এসে দাঁড়ায়। বাতাসে নাবিলার চুল উঠছে। আরাফাতের চোখেও জল। সে নাবিলার হাত ধরার চেষ্টা করে, কিন্তু নাবিলা ছিটকে দূরে সরে যায়। একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না আরাফাত। তুমি আমাকে ধোকা দিয়েছো। আমি জানতে চাই 3 বছর আগে ঠিক কি হয়েছিল। আমি কেন সব ভুলে গিয়েছিলাম, আর কেনই বা এই নতুন বিয়ের নাটক সাজানো হলো? সব সত্যি আমাকে আজ বলতেই হবে। ঠিক আছে, তুমি যখন সব জানতে চাও তবে শোনো। আজ থেকে 3 বছর আগে আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু তুমি ছিলে আমার চেয়ে 3 বছরের বড়। তোমার পরিবার কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। তোমার আব্বু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, আমার মতো একজন জুনিয়র ছেলের হাতে তিনি তার মেয়ে তুলে দেবেন না। তারপর কি হলো? আমরা কি পালিয়ে বিয়ে করেছিলাম? পালিয়ে নয়, আমরা কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম বিয়ের কাগজ দেখালে হয়তো 2 পরিবার সব মেনে নেবে। বিয়ের ঠিক পরপরই আমরা বাইকে করে ফিরছিলাম। খুব বৃষ্টি হচ্ছিল সেদিন, রাস্তা পিচ্ছিল ছিল। হঠাৎ উল্টো দিক থেকে একটা ট্রাক এসে আমাদের বাইকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। আরাফাতের গলা ধরে আসে। সে আর কথা বলতে পারছে না। চোখের পানি গাল বেয়ে পড়ছে। নাবিলাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে বৃষ্টির সেই ভয়াল রাতের দৃশ্যটা যেন সিনেমার মতো ভাসতে শুরু করেছে। আমার এসব কিছুই কেন মনে নেই আরাফাত? কারণ হাসপাতালে পৌঁছানোর পর তুমি কোমায় চলে যাও। তোমার মাথার ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন তোমার বাঁচার আশা মাত্র 1%। আমার নিজের হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তোমার অপারেশন করতে ভয় পাচ্ছিলেন। আমি তখন মাত্র ইন্টার্নশিপ শেষ করেছি। আমি নিজের পায়ে ধরে ডাক্তার কবির ভাইকে রাজি করাই তোমার অপারেশন করার জন্য। আমি কতদিন কোমায় ছিলাম? টানা 6 মাস। ওই 6টা মাস আমি হাসপাতালের ফ্লোরে ঘুমিয়েছি। তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু সবাই প্রতিদিন কাঁদতো। সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি ছাড়িনি। আমি প্রতিদিন তোমার হাত ধরে বসে থাকতাম আর কথা বলতাম। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। নাবিলার চোখের পানি বাদ মানছে না। সে বুঝতে পারছে এই ছেলেটা তাকে কতটা পাগলের মতো ভালোবাসে। নাবিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আরাফাত এবার আর নিজেকে আটকে রাখে না। সে নাবিলাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। নাবিলাও কোনো বাধা দেয় না। 6 মাস পর তুমি যেদিন চোখ খুললে আমার মনে হলো আমি পুরো পৃথিবী জয় করে ফেলেছি।
কিন্তু আমার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তুমি আমাকে চিনতে পারলে না। তুমি তোমার জীবনের মাঝখানে 3 বছরের সব স্মৃতি হারিয়ে ফেলেছিলে। তোমার গ্র্যাজুয়েশন, আমাদের প্রেম, আমাদের বিয়ে সব মুছে গিয়েছিল তোমার ব্রেন থেকে। তখন তোমরা আমাকে সত্যিটা বলে দাওনি কেন? ডাক্তার কবির ভাই কড়া নিষেধ করেছিলেন। তোমার ব্রেন তখনও খুব দুর্বল ছিল। ডাক্তার বলেছিলেন হঠাৎ করে পুরনো কোনো বড় শক বা চাপ দিলে তুমি হয়তো ব্রেন ডেড হয়ে যেতে পারো। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই তোমাকে কিচ্ছু জানানো হবে না। এমন সময় সেখানে দুই পরিবারের সবাই এসে উপস্থিত হয়। কামাল, রহিমা, শফিক, সালমা সবাই কাঁদছে। কামাল এগিয়ে এসে নাবিলার মাথায় হাত রাখেন। মা নাবিলা, আরাফাতকে তুই ভুল বুঝিস না। ও যা করছে সব জীবন বাঁচানোর জন্য করছে। ওই ছেলেটার ভালোবাসা দেখে আমি নিজের জেদ ভুলে গিয়েছিলাম। আমি নিজের মুখে ওকে বলেছিলাম তুই সুস্থ হলে আমি নিজে দাঁড়িয়ে তোদের আবার বিয়ে দেবো। হ্যাঁ মা, আরাফাত গত 3 বছর তোর জন্য যা করতেছে তা নিজের বাবা মাও করতে পারে না। ও প্রতিদিন তোর থেরাপি করানো, তোর ওষুধ খাওয়ানো সব একা হাতে সামলাচ্ছে। মা নাবিলা, আমরা শুধু চেয়েছিলাম তুমি নতুন করে সব শুরু করো, কোনো জোর জবরদস্তি না করে। আরাফাত চেয়েছিল তুমি যেন স্বাভাবিকভাবে আবার ওর প্রেমে পড়ো। তুই ওকে ক্ষমা করে দে মা, ওর কোনো দোষ নেই। ও শুধু তোকে বাঁচাতে চেয়েছে। নাবিলা সবার কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে আরাফাতের দিকে তাকায়। আরাফাতের চোখে এখনো সেই একই আকুলতা, একই ভালোবাসা। নাবিলা বুঝতে পারে সে কতটা বোকা ছিল। যে ছেলেটা তার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে তাকে সে সারাক্ষণ জুনিয়র বলে অপমান করেছে। নাবিলা আরাফাতের 2 গাল নিজের হাত দিয়ে চেপে ধরে। তুমি এত পাগল কেন আরাফাত? আমার জন্য নিজের পুরো জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ। জীবন শেষ কোথায় হলো বউ? জীবন তো মাত্র শুরু হলো। তুমি তো আমার কাছে ফিরে এসেছো। স্মৃতি ফিরে আসুক বা না আসুক, তুমি তো আমার নাবিলাই আছো। আমি আর কোনো স্মৃতি চাই না। আমার জীবনে একমাত্র সত্যি এখন তুমি। আমাকে মাফ করে দাও আরাফাত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট তো আশীর্বাদ বউ। তুমি শুধু কথা দাও আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। কখনো না। আমি তোমার ছিলাম আর তোমারই থাকবো। নাবিলা আরাফাতকে গভীরভাবে জড়িয়ে ধরে। 2 পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে। মেঘ কেটে গিয়ে লেকের শান্ত জলে দুপুরের রোদ চিকচিক করে ওঠে। সবার মনে এক অদ্ভুত প্রশান্তি। ডক্টর কবিরও খবর পেয়ে সেখানে চলে এসেছেন। যাক বাবা, শেষ পর্যন্ত ভালো মিটলো। আরাফাত তো পাগলামে আসলে কাজে লেগেছে। আরাফাত বাবা, তুমি প্রমাণ করেছো ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আমাদের নাবিলা আসলেই অনেক ভাগ্যবান। দুলা ভাই, আপনি তো দেখছি হিরোদেরও বাপ। এত বড় মিশন সাকসেসফুল করে ফেললেন। আপু, এবার কিন্তু দুলাভাইকে আর কোনো বকাঝকা করতে পারবে না, বলে দিলাম। তোদের আর আমার পক্ষে কথা বলতে হবে না। আমি আমার বরকে নিজেই সামলাতে পারবো। আরে, আমার নাতিটার ওপর দিয়ে কত ধকল গেল। এবার চলো সবাই বাড়ি চলো। আজ বিশাল করে মিষ্টি খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তা তো খাবি। তবে আমার নাতনির যে এত বড় একটা বিপদ কেটে গেল, তার জন্য সবাইকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। চলেন সবাই বাড়ি যাই, আজ আমাদের খুশির দিন। তুষার, মিতু, তোরা তাড়াতাড়ি গিয়ে বাড়িতে সবাইকে খবর দে। ঠিক আছে আম্মু, আমরা যাচ্ছি। ভাবি, তুমি কিন্তু আজ দুলাভাইয়ের সাথে এক গাড়িতে আসবে। আরে ওরা তো এখন সব সময় একসাথে থাকবে। চল সাদিয়া, আমরা ওদের একটু একা ছেড়ে দেই। হ্যাঁ নাবিলা, তোমরা আসো, আমরা এগোচ্ছি। সবাই আস্তে আস্তে নিজেদের গাড়ির দিকে চলে যায়। লেকের পাড়ে শুধু আরাফাত আর নাবিলা দাঁড়িয়ে আছে। চারিদিক খুব শান্ত। নাবিলা আরাফাতের হাত শক্ত করে ধরে রাখে। আচ্ছা আরাফাত, ওই ওয়ার্ড বয় লোকটা কে ছিল যে আমাকে পেপার দেখিয়েছিল? ও আমাদের পুরনো হাসপাতালের একজন স্টাফ। ও জানতো তোমার ব্যাপারে। জেল থেকে ছাড়া পেয়ে ও আমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল টাকা হাতানোর জন্য। আমি ওকে পুলিশে দিয়ে দিয়েছি। ওর আর কোনো ক্ষতি করার ক্ষমতা নেই। তুমি সব সময় এমন আমাকে আগলে রাখো। আমার তো মাঝে মাঝে নিজেরই খুব অপরাধ বোধ হয়। অপরাধ বোধ কেন হবে? তুমি আমার বউ, আমার সব দায়িত্ব তোমার উপর। এবার চলো বাড়ি যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো, তবে একটা শর্ত আছে। আবার শর্ত? এবার কি শর্ত জুনিয়র কি নিয়ে? জুনিয়র নয়, তুমি এখন থেকে আমার সব শর্তটা হলো আজ থেকে তুমি আর আমাকে কখনো লুকিয়ে কোনো সারপ্রাইজ দেবে না।
সব সত্যি আমাকে বলবে। কথা দিলাম বউ, জীবনে আর কোনো মিথ্যে থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। আরাফাত নাবিলার কপালে গভীর একটা চুমু দেয়। তারপর দুজন মিলে গাড়িতে ওঠে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে এক উৎসবের আমেজ, সারা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আপু তুমি কিন্তু আজ অনেক সুন্দর লাগছে, মুখটা একদম খুশিতে জলজল করছে। তুই তো সারাক্ষণ শুধু মাখন লাগাতে থাকিস। শালিকা, তুমি একদম ঠিক বলেছ, তোমার আপুকে আজ সত্যিই খুব সুন্দর লাগছে। দুলাভাই এবার কিন্তু আপনাকে আমাদের একটা গ্র্যান্ড পার্টি দিতে হবে। আরে পার্টি তো হবেই, আগে বল তোরা কি খাবি? খাওয়া দাওয়া তো হবেই, আগে আরাফাত আর নাবিলাকে একটু শান্তিতে বসতে দাও। হ্যাঁ, সারাদিন অনেক ধকল গেছে ওদের উপর দিয়ে। বাবা আরাফাত, কাল থেকে কিন্তু তোমার আর কোনো ছুটি নেই, হাসপাতালে ঠিকমতো জয়েন করতে হবে। জি আব্বু, আমি কাল থেকেই ডিউটি শুরু করব। নাবিলা মা, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু। নাবিলা আর আরাফাত উপরে নিজেদের রুমে চলে যায়। রুমে ঢুকেই নাবিলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন অনেক দিন পর সে নিজের আসল ঠিকানায় ফিরে এসেছে। আরাফাত দরজা আটকে দিয়ে নাবিলার দিকে এগিয়ে আসে। তো ম্যাডাম, আপনার কি আর কোনো অভিযোগ আছে আমার বিরুদ্ধে? অভিযোগ তো অনেক আছে, কিন্তু এখন আমার সেগুলো বলতে ইচ্ছে করছে না। তাহলে কি ইচ্ছে করছে এখন? ইচ্ছে করছে তোমাকে অনেক শাস্তি দিতে। আমি তো সব শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত হয়েই আছি বউ। আরাফাত নাবিলার কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছে টেনে নেয়। নাবিলা আরাফাতের গলার কাছে মুখ লুকিয়ে ফেলে। আরাফাতের উষ্ণ নিঃশ্বাস নাবিলার ঘাড়ে এসে পড়ছে। নাবিলা কেঁপে ওঠে। তুমি আসলে একটা অসভ্য ডাক্তার, সুযোগ পেলেই শুরু হয়ে যাও। বউয়ের সাথে অসভ্যতা না করলে কি আর ভালোবাসা জমে? 3 বছর ধরে এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। 3 বছর তো তুমি আমাকে অনেক আদরে রেখেছিলে। আমি সব ভুলে গেলেও তোমার স্পর্শ কিন্তু আমার শরীর ঠিকই মনে রেখেছিল। শরীর কখনো মিথ্যা বলে না নাবিলা, আর আমার ভালোবাসা তোমার রক্তে মিশে আছে। আরাফাত নাবিলার শাড়ির আঁচলটা খসে যেতে দেয়। সে খুব যত্ন নিয়ে নাবিলার ঘাড়ে আর গলায় চুমু খেতে শুরু করে। নাবিলার চোখ বন্ধ হয়ে আসে। সে আরাফাতের চুলে হাত বুলিয়ে দেয়। আরাফাত, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। আমি তো তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরবো যে আমাদের মাঝে বাতাসও যেন ঢুকতে না পারে। আরাফাত নাবিলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ঘরের নীল আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়। আরাফাত নাবিলার উপর ঝুঁকে পড়ে। তার ঠোঁট নাবিলার ঠোঁটকে তীব্রভাবে দখল করে নেয়। নাবিলাও ঠোঁটকে তীব্রভাবে দখল করে নেয়। নাবিলাও সমানভাবে সাড়া দেয়। তাদের দীর্ঘদিনের জমানো সব আবেগ, সব ভালোবাসা আজ যেন কোনো বাধা মানতে চাইছে না। তুমি শুধু আমার বউ, চিরকাল আমারই থাকবে। আমি তোমারই আছি ডাক্তার বাবু, তোমার এই সিনিয়র বউ সারা জীবন তোমারই থাকবে। আরাফাত আর নাবিলা একে অপরের ভালোবাসায় হারিয়ে যায়। রাতের নিস্তব্ধতা আর চাঁদের আলো তাদের এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে থাকে। সব ভুল বোঝাবুঝি, সব অভিমান দূরে গিয়ে তাদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়, যে অধ্যায় শুধু নিখাত ভালোবাসার বিশ্বাস ছাড়া আর কিছুই নেই।